নিচ্ছি, তাহলে মোটামুটি ভাবে সবাই তাদের নিজেদের মার্কস গুলো বুঝতে পারবেন আর কি। এক এক করে উত্তরগুলো বলি। প্রথম প্রশ্নটা ছিল, সত্যজিৎ রায়ের কোন দুটি ছবির নাম প্রথম থেকেই ইংরেজিতে ছিল? সত্যজিৎ রায় প্রধানত বাংলা ছবি বানান, কাজেই এই প্রশ্নটার একটা কথা প্রথমেই বোঝা উচিত যে যেগুলো ফিচার ফিল্ম সাধারণভাবে বাংলাতেই এসেছে, আর যে দুটি হিন্দি ছবি বানিয়েছেন সে দুটির নাম হিন্দিতে এসেছে। অর্থাৎ এটা ডকুমেন্টারি না ফিচার ফিল্ম, এটার জন্য প্রশ্নটাই নয়। এটা সহজভাবেই বোঝা যাচ্ছে যে ফিচার ফিল্মের নাম তো বাংলাতেই হবে, যেগুলো বাংলা ফিচার ফিল্ম, অথবা যেগুলো হিন্দি ফিচার ফিল্ম সেগুলো হিন্দিতেই হবে। সত্যজিৎ রায় ইংরেজিতে ফিচার ফিল্ম বানাননি, ইংরেজিতে ডকুমেন্টারিও বানিয়েছেন তা নয়, কিন্তু ডকুমেন্টারির ভাষ্যটা কিভাবে এসেছে তার উপরে নির্ভর করে। তো যাই হোক, এই উত্তরটা হচ্ছে এই দুটি ডকুমেন্টারি ছবিতে আমরা ইংরেজি নাম দেখেছি। একটা হচ্ছে টু, আর একটা হচ্ছে দ্য এনআরআই। টুটা ডকুমেন্টারি না, না পার্ট মার্কিং হবে না, পার্ট মার্কিং নেই। আচ্ছা বালা হবে না। আচ্ছা এবারে কথাটা বলি, আরো দুটো নাম এসেছে, সিকিম এবং দুটোই প্রপার নেম। এখানে ইংরেজি বাংলার তো কোনো গল্প নেই, কি স্ক্রিপ্টে লেখা হয়েছিল সেটা কথা না। মানে ধরুন আপনার নাম অনির্বাণ, এটা কি ইংরেজি না বাংলা, কি বলবো, এইখানটায় সমস্যা। কাজে প্রপার নেমের ক্ষেত্রে ইংরেজি বাংলার প্রশ্নই ওঠে না। আর এর ক্ষেত্রে এমনি ছবির নামের ক্ষেত্রে এই দুটো ছবি টু এবং দ্য ইনারাই, এই দুটো ছবিতেই ইংরেজি নাম সরাসরি এই কারণে আমি তথ্যচিত্র বা ডকুমেন্টারি কিছু উল্লেখ করিনি, বা সেইভাবে বললে সুকুমার রায় তো চলে আসবে, তাহলে তো রবীন্দ্রনাথ হয়ে যাচ্ছে। পালাটা প্রপার নেম, পালা সরস্বতী পালা নেওয়া হয়েছে। এবং যদি এটা এরকম নামটা হতো যে বালা দ্য ইমর্টাল স্টোরি, তাহলে বলতাম হ্যাঁ ওটা একটা ইংরেজি নাম, কিন্তু শুধু বালা তো নামটা, তাহলে মনে হয় এই প্রসঙ্গটা বোঝানো গেল। পার্ট মার্কিং না, কিন্তু নেগেটিভ মার্কিংটা ওটা হচ্ছে না, জিরো করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, যদি কেউ একটা ঠিক দিয়ে থাকেন আর একটা ভুলও দিয়ে থাকেন তাহলে জিরো ধরেছি, নেগেটিভ করি না। মানে খুব সহজ ভাষায় একটা বলা যেতে পারে যে পজিটিভ নেগেটিভে জিরো হয়ে গেছে। আচ্ছা এবারে পরের দ্বিতীয় নম্বর প্রশ্নটি ছিল, অশোক মুখোপাধ্যায় সত্যজিৎ রায়ের মোট কয়টি ছবিতে অভিনয় করেছেন? না আপনি সরিয়ে। অশোক মুখোপাধ্যায়, অধ্যাপক অশোক মুখোপাধ্যায় থিয়েটার সেন্টারের বিখ্যাত ব্যক্তিত্ব। সত্যজিৎ রায় দুটি ছবিতে অভিনয় করেছেন, একটি সোনার কেল্লা আর একটি শাখা প্রশাখা। তৃতীয় প্রশ্ন ছিল, মাধবী মুখোপাধ্যায় ছাড়া আর কোন অভিনেত্রী সত্যজিৎ রায়ের পরপর তিনটি ছবিতে অভিনয় করেছেন? মানে এই পরপর কথাটা একটু দরকার, তার কারণ হচ্ছে যে অনেকে হয়তো এরকম অভিনেত্রীকে খুঁজে পাওয়া যাবে, আমার সঠিক জানা নেই, সোমনাথ বলতে পারবে, যে হয়তো পরপর আসেনি, অন্যান্য সিরিজে তিনটে ছবিতে এসেছেন, কিন্তু পরপর তিনটি ছবিতে করেছে। মাধবী মুখোপাধ্যায় ছাড়া মমতা শঙ্কর, গণশত্রু, শাখা প্রশাখা এবং আগন্ত। এর পরের প্রশ্নটা সবাই মোটামুটি পেরেছেন। 4 নম্বর প্রশ্ন, জয় বাবা ভেলুনাথ ছবিতে গণেশ মূর্তির দৈর্ঘ্য কতটা লম্বা ছিল? মানে সেই সত্যজিৎ রায় উৎপল দত্তর বিখ্যাত ডায়ালগ, 3 inches লং, ক্রাউন এ ডায়মন্ড, বেস মে পান্না और চুনি, তো সেই 3 ইঞ্চি লম্বা। 5 নম্বর প্রশ্ন ছিল, সত্যজিৎ রায়ের কোন ছবিতে একটি রোলস রয়েস গাড়ি দেখা গিয়েছিল? সীমাবদ্ধ ছবিতে। সীমাবদ্ধ ছবিতে এই স্যার বীরেনের বোধহয় রোলস রয়েসটা দেখিয়েছিল, তাই না, যতদূর মনে পড়ছে। মানে না মানে ওই আর কি স্যার বীরেনের যে চরিত্রটা ছিল আর কি, তাতে রোলস রয়েসে করে উনি নাম ছিল। এর পরের প্রশ্নটা ছিল 6 নম্বর প্রশ্ন ছিল, চারুলতার ভাই উমাপদ ভূপতির কাগজের ম্যানেজারি করার আগে কি করত? উকিল, ওকালতি। আচ্ছা এর পরের প্রশ্নটা একটু ট্রিকি প্রশ্ন, হ্যাঁ বলবার দরকার নেই, আমরা বলে যাচ্ছি, উত্তরগুলো বলি, যদি প্রশ্ন থাকে বা সংশয় থাকে তখন সেগুলোকে নিয়ে আলোচনা করা যাবে। 7 নম্বর প্রশ্নটা ছিল, সোনার কেল্লা ছবিতে কটি গান আছে? মানে সাধারণভাবে সোনার কেল্লা তো গানের ছবি নয়, গানের ছবি বলতে যেগুলো আমরা বুঝি তার মধ্যে সোনার কেল্লা পড়ে না, কিন্তু সোমনাথ প্রশ্ন করে সোনার কেল্লা ছবিতে কটা গান আছে। তো যাই হোক, এখানে দুটো গান আমরা সোনার কেল্লা ছবিতে শুনতে পেয়েছি। বিকানির
মানে বিকানের শহর পরিক্রমার সময় ওই একটা গান ছিল মন মেরা রাম নাম রচে বলে এক গান ছিল, এবং রামদেওরা স্টেশনে একটি রাজস্থানী ফোক সঙ্গীত ছিল। এর বাইরেও একটা বোধহয় ব্যাকগ্রাউন্ড মিউজিকে একটা গান ভেসে এসেছিল, সেটা খুব সামান্য, যার জন্য সেটাকে আমরাও কনসিডার করিনি, এবং যারা লিখেছেন তারাও সাধারণত দুটোই লিখেছেন। এর পরের প্রশ্নটা ছিল 9 নম্বর প্রশ্ন, দেবী ছবিতে নায়ক উমাপদ বন্ধুর সঙ্গে কোন নাটকটি দেখতে গিয়েছিল? সধবার একাদশী। 10 নম্বর প্রশ্ন ছিল, জটায়ুর কোন গল্পে হটেন্টটদের কথা আছে? এই উত্তরটা প্রায় সবাই ভুল দিয়েছেন, মানে সবাই আন্দাজে দিয়েছেন। হ্যাঁ, বেশিরভাগই আন্দাজে দিয়েছেন। এটা ওই সোনার কেল্লা ছবিতে, এই জয় বাবা ফেলুনাথ ছবিতে মেনশন ছিল গরিলার গোগ্রাস। যখন রাত্রিবেলায় বেড়াতে বেরিয়েছিল না, আপনার গল্পে আফ্রিকা রাজার কথা আছে, মানে আছে তো গরিলার গোগ্রাসে। আমি হটেন্টর, কি আপনি হটেন্টরদের দেশে গরিলা এনে ফেলেছেন নাকি? বলে আমার প্রথম আমলের বই, এখন দেখবেন, এখন ভুল পাবেন না। 11 নম্বর প্রশ্ন ছিল, 3টি বছরে সত্যজিৎ রায়ের 2টি করে ছবি মুক্তি পেয়েছিল। প্রথমবার 1958 সালে এবং শেষবার 1970 সালে। মাঝেও আরেকটা বছর আছে, তার মানে সে বছরটা কি, মানে সালটা জিজ্ঞেস করা হয়েছে। 1962তে অভিযান এবং কাঞ্চনজঙ্ঘা এই 2টি ছবি মুক্তি পায়। আচ্ছা, এখানে একটা বক্তব্য আছে, 1961 সালে রবীন্দ্রনাথের যখন শতবর্ষ হয় তখন 2টো ছবি বেরিয়েছিল, তিন কন্যা রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথও তো ছবি, কাহিনী চিত্র বলা হয়নি না। হ্যাঁ, কাহিনী চিত্র বলা হয়নি, এটার ব্যাপারে সোমনাথের সিদ্ধান্তই চূড়ান্ত। না, এখানে তো ছবি বলা হয়েছে, কোনো মেনশন করা হয়নি কাহিনী চিত্র বলে, তাহলে তো হওয়া উচিত। তুমি উত্তরটা কি দিয়েছো? 61 সাল। 61 লিখেছো। রবীন্দ্রনাথের কোথায় মুক্তি পেয়েছে জানেন? কোথায় মুক্তি হয়েছিল? তাহলে কি করে হবে? ইউ হ্যাভ টু সাপোর্ট দ্যাট যে রবীন্দ্রনাথ কমার্শিয়ালি মুক্তি পেয়েছিল। রবীন্দ্রনাথ কমার্শিয়ালি মুক্তি পায়নি, একটা ছবির সঙ্গে দেখানো হয়েছিল। ওটা প্রথমবার 61 সালে বেরিয়েছিল, ওটা কোনো কমার্শিয়াল ইয়ে হয় না। আচ্ছা, কমার্শিয়াল রিলিজ না হলে এখানে মুক্তি কথাটা যেহেতু রয়েছে, তাহলে ওই উত্তরটা আমরা না নিয়ে ইয়ে করবো। যাই হোক, এনিওয়ে অনির্বাণ, এটা জানা রইল, তুমিও একটু খোঁজ নিও, আমরাও একটু খোঁজ নিই। আচ্ছা, এর পরের প্রশ্নটা ছিল 12 নম্বর প্রশ্ন, জয় বাবা ফেলুনাথ ছবিতে মোহনলালের যে সহচরটি ছুরি, 11 মানে ওই 3 বছরের যেটা সত্যজিৎ রায় 2টো করে ছবি মুক্তি পেয়েছে। 8 নম্বর প্রশ্নটা বাদ গেছে, একটা প্রশ্ন বাদ গেছে। ঠিক 8 নম্বর প্রশ্নটা বাদ গেছে। আসলে প্রশ্নটাই এমন, বসার সময় কোন দিকের পা আগে ভাঁজ করে? এর উত্তরটা যেহেতু ওই ছবির মধ্যে খুব ভালোভাবে ভারী মজা করেছিল, সেটার জন্যই সোমনাথ প্রশ্নটা দেখেছে সামনের পা। এটা সবাই ঠিকই লিখেছেন, ভুলভাল হওয়ার কোনো সুযোগই ছিল। এবারে 12 নম্বর প্রশ্নটা যেটা ছিল, জয় বাবা ফেলুনাথ ছবিতে মোহনলালের যে সহচরটি ছুরির খেলা দেখিয়েছিল, পর্দায় তার কি নাম ছিল? অর্জুন। হ্যাঁ, ন্যাচারালি ওই সেই উৎপল দত্ত বলছেন অর্জুন কো বুলাও আর 13 নম্বর বাক্সা লাও, ওইটা। শতরঞ্জ কে খিলাড়ি ছবির নেপথ্য ভাষণে কে ছিলেন? এই আর বলে দেওয়ার কিছু নেই, অমিতাভ বচ্চন ছিলেন। মহাপুরুষ ছবির কাহিনীকার পরশুরাম। বিরিঞ্চি বাবা ছবি অবলম্বনে মহাপুরুষ ছবি তৈরি হয়, পরশুরাম ছিলেন কাহিনীকার। রাজশেখর বসু বললেও কোনো অসুবিধা নেই, রাজশেখর বসু বললেও আমরা সম্পূর্ণ পুরো মার্কস দিয়েছি। এবারে 15 নম্বর প্রশ্নটা ছিল, কটি পুরুষ চরিত্র সত্যজিৎ রায়ের একাধিক ছবিতে এসেছে? একটু ভেবে বললেই সবাই পেরে যেতেন। অপু ট্রিলজিতে ন্যাচারালি ট্রিলজি অপু এসেছে, এবং হরিহরকে আমরা অপু ট্রিলজির 2টি ছবিতে দেখতে পেয়েছি। এরপরে ফেলুনাথ অর্থাৎ ফেলুদা, তার 2টি ছবি এসেছে, এবং ফেলুদা আসামানি তোপসে জটায়ু, তারাও 2টি ছবিতে এসেছেন। গোপী বাঘা নিয়ে 2টি ছবি হয়েছে, অর্থাৎ গোপী বাঘা এসেছে।
গুপি বাঘার সঙ্গে এসেছেন সন্ডির রাজা। সন্ডির রাজা দ্বিতীয় ছবিটিতে ছিলেন, উনি প্রথম ছবিটিতে ছিলেন না। অর্থাৎ আমরা দেখতে পেলাম 8টা চরিত্র এলো: অপু, হরিহর, ফেলু, তোপসে, জটায়ু, গুপি, বাঘা, সন্ডির রাজা। এবারে 16 নম্বর প্রশ্ন। রবীন্দ্রনাথ তথ্যচিত্রটি কোন বিদেশি চলচ্চিত্রোৎসবে পুরস্কৃত হয়েছিল? লোকার্নোতে গোল্ডেন সিল পেয়েছিল। এই বছর মানে 2026 সালে সত্যজিৎ রায়ের কোন ছবির মুক্তির 50 বছর পূর্ণ হচ্ছে? জন অরণ্য। রেজিস্ট্রেশনের সময় জানা গিয়েছিল, 18 নম্বর প্রশ্ন, রেজিস্ট্রেশনের সময় জানা গিয়েছিল যে একই নামে আগেই একটি ছবি রেজিস্ট্রিকৃত হয়ে আছে, তাই সেই নাম পাল্টিয়ে সত্যজিৎ রায়ের ছবিটির নতুন নাম রাখা হয়েছিল। পাল্টানোর আগে কি নাম ছিল আর পরে কি নাম হলো? নষ্টনীর আর চারুলতা। নষ্টনীর নামেই স্বাভাবিকভাবে প্রথমত রেজিস্ট্রি করতে যাওয়া হয়েছিল, তখন দেখা যায় যে ওটা অলরেডি রেজিস্টার্ড, তখন উনি বদলে চারুলতা নাম। আচ্ছা, 19 নম্বর প্রশ্নটা ছিল, কোন দুটো ছবি প্রাথমিকভাবে সত্যজিৎ রায় পরিচালনা করার কথা না থাকলেও শেষমেশ তিনি পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন? এটার একটা পার্ট সবাই ঠিক লিখেছেন, সেটা হচ্ছে চিড়িয়াখানা, কিন্তু ওই অভিযানটায় সবাই ভুল করেছেন, অনেকেই মিস করেছেন অভিযানটায়। আচ্ছা, এরপর ছবি একটা লিখলে 0 দিয়েছি, মাইনাস দেওয়া হয়, একটা লিখলে 0 দিয়েছি। পার্টও পাবো না? হ্যাঁ, না পার্ট নেই। আচ্ছা, এবারে 20 নম্বর প্রশ্ন। মহানগর, চারুলতা এবং কাপুরুষ মহাপুরুষ মাধবী মুখোপাধ্যায় অভিনীত এই 3টি ছবির মধ্যে কোন ছবিটি বিদেশি ছবি হিসেবে অস্কারে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছিল? মহানগর ছবিটি অস্কারে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছিল। এরপরে আসছে 21 নম্বর প্রশ্ন। সত্যজিৎ রায়ের কোন ছবিতে নায়ক একজন ডাক্তার এবং কোন ছবিতে খলনায়ক একজন ডাক্তার? এই খলনায়কটা সবাই পেরেছে, একেবারে কোনো কারোর ভুল হয়নি। চিড়িয়াখানা ছবির ভুজঙ্গধর দাসকে সবাই খুঁজে পেয়েছে, কিন্তু অনেকেই খুঁজে পাননি নায়কের গণশত্রু নায়ক ছিলেন ডক্টর অশোক গুপ্ত, সৌমিত্র চট্টোপাধ্যায়, সেই অসাধারণ অভিনয়। অনেকে ডক্টর হেমাঙ্গ হাজরা লিখেছেন। ডক্টর হেমাঙ্গ হাজরা কিন্তু প্র্যাকটিসিং ডক্টর হিসেবে নয়, প্রথম সাইকোলজিস্ট। 22 নম্বর প্রশ্ন। কাপুরুষ ও মহাপুরুষ ছবির ইংরেজি নাম কি ছিল? এটা মোটামুটি ট্রান্সলেট করলে পাওয়া যাচ্ছিল, দ্য কাওয়ার্ড অ্যান্ড দ্য হোলি ম্যান। 23 নম্বর প্রশ্ন ছিল, চেঁচাইছিলি কেন? এই ডায়ালগটি সত্যজিৎ রায়ের কোন ছবিতে ছিল? গুপি গাইন বাঘা বাইনে, যেখানে নাকি গুপি ভূতের রাজার বর পায়নি তখনকার সময়। পরশুরাম বা রাজশেখর বসুর কাহিনী অবলম্বনে সত্যজিৎ রায় মোট কটি ছবি বানিয়েছেন? সবাই ঠিক পেরেছে, 2টো, পরশপাথর এবং মহাপুরুষ। ঘরে বাইরে ছবিতে নিখিলেশের মাস্টারমশাইয়ের ভূমিকায় কে অভিনয় করেছিলেন? এটা আমি একেবারে ভুলে গিয়েছিলাম, সোমনাথ মনে করিয়ে দিল, মনোজ মিত্র অভিনয় করেছিলেন নিখিলেশের মাস্টারমশাইয়ের ভূমিকায়। 26 নম্বর প্রশ্ন ছিল, অভিনেতা শ্যামল ঘোষাল এবং গীতালি রায়কে সত্যজিৎ রায়ের কটি ছবিতে স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে? 3টে ছবিতে। হ্যাঁ, মহানগরে দেখা গেছে, চারুলতায় তো গেছে, এবং চিড়িয়াখানা বটেই। মহানগরটা অনেক সময় অতটা জনপ্রিয় হয়নি বলে বা অতবার করে টিভিতে দেখায় না বলে দেখতে পাই না, কিন্তু চারুলতা চিড়িয়াখানা সবাই বারবার করে দেখেছি, দুটো তো মনেই থাকে। ওটা অনেকে দুটো লিখেছেন, তবে মহানগরটাও আছে। এরপরে 27 নম্বর প্রশ্নটা ছিল, সত্যজিৎ রায়ের কোন ছবিতে অন্য একটি বাংলা ছবির দৃশ্য প্রদর্শিত হতে দেখা গেছে? মানে অর্থাৎ সিনেমার মধ্যে আরেকটা সিনেমার দৃশ্য এসেছে। এটা এসেছে 2বার। অপুর সংসার ছবিতে ধ্রুব চলচ্চিত্রের একটা অংশ এসেছে, এবং চিড়িয়াখানা ছবিতে বিষবৃক্ষ ছবির একটি অংশ এসেছে। বিষবৃক্ষ ছবিটা যদিও আসল ছবি নয়, সেটাও কাল্পনিক ছবি, সেটা কিন্তু অন্য ছবির দৃশ্য হিসেবে এসেছে।
ওটা শুটিংটা হ্যাঁ, নায়কে যেটা ছিল সেটা কিন্তু নায়কের শুটিং পার্টটা ছিল, মানে নায়কেও একটা ওই আমি জল বলবো তুমি তেল বলবে এইভাবে যেটা নাকি দেবী চৌধুরানী ছবির একটা নাটকের শুটিং দৃশ্য ছিল। যেহেতু ওটা নাটক সিনেমা হিসেবে আসেনি, সেই জন্য আমরা ওটাকে ধরিনি। আবার জিরো হবে। যাই হোক, এটাতে রেজাল্টটা তো খুব বড় কথা নয়, পার্টিসিপেট করাটাই বড় কথা। অলিম্পিকের মতো আর কি, আমরা তো ভারতবর্ষের অলিম্পিকে এত বছর পার্টিসিপেট করছি, জিতলাম কবে? কিন্তু তাও তো পার্টিসিপেট করছি। 26 নম্বর প্রশ্ন ছিল পথের পাঁচালী ছবির শব্দযন্ত্রী কে ছিলেন? ভূপেন ঘোষ ছিলেন পথের পাঁচালী ছবির শব্দযন্ত্রী। এর পরের প্রশ্নটা, এটা বড্ড গোলমালের প্রশ্ন। নায়ক ছবির জন্য মোট কয়টি পোস্টার ডিজাইন করেছিলেন সত্যজিৎ রায়? এটা যারা একটু গবেষণা করেন তারাই একমাত্র হবে, না হলে হবে না। দুটো বড় পোস্টার 30x40 আর একটি ছোট পোস্টার 20x30, এই মোট 3টি পোস্টার সত্যজিৎ রায় ডিজাইন করেছিলেন। আর শেষ প্রশ্নটা ছিল আমাদের বিশিষ্ট অতিথিরা এসে গেছেন, অলকানন্দাদি এবং মলয়দা মনোময় বাগচির রোল করেছিলেন। আমাদের সময়, আমাদের যখন অল্প বয়স ছিল, অতি বিখ্যাত মানুষ ছিলেন। এখন দাড়ি দেখে চিনতে পারা যায় না একটু। আচ্ছা, 30 নম্বর প্রশ্নটা ছিল অভিনেতা অজিত ব্যানার্জি নিজের জীবনের প্রান্তবেলায় সত্যজিতের ছবিতে সুযোগ পেয়ে তার কয়টি ছবিতে অভিনয় করেছিলেন? মানে সত্যজিতেরও তখন প্রান্তবেলা, সেই প্রান্তবেলায় 2টি ছবিতে অভিনয় করেছিলেন, শাখা প্রশাখা এবং আবদ্ধ। আমাদের প্রশ্ন এইখানেই, যেগুলো যা প্রশ্ন ছিল সেগুলো এই অবধি, এবং মোটামুটি সবাই বুঝে নিয়েছেন যে কার কিরকম মার্কস এসেছে, অন্যরা কিরকম পেয়েছে তার উপরে ওই প্রথম দ্বিতীয় তৃতীয় ব্যাপারটা নির্ভর করছে। সেটার উত্তরটা আমরা একটু পরে দেব। হ্যাঁ, প্রশ্ন নিয়ে আর কারোর কিছু বলার আছে যদি থাকে? সোমনাথ যে প্রশ্ন তৈরি করেছে সে এখানে রয়েছে। আমরা একটু বাদে রেজাল্টটা যখন ডিক্লেয়ার করবো তখন আসবো। তার আগে এবারে আমাদের অন্যান্য প্রোগ্রামটা, মানে মূল অনুষ্ঠানের দিকে এগোই। আপনার কোম্পানি সেক্রেটারি ছেলে, তার ছেলে আমাদের নমস্কার, সকলকে স্বাগত। এখন সত্যজিৎ পত্রিকার তরফ থেকে। এই মাইকগুলো খুব গন্ডগোলের, সব পপ সাউন্ড হয়, কোথায় যে জায়গা পাওয়া যায় বোঝাই যায় না। এইগুলো একটু স্বভাব আছে। আজকে যে ঘটনাটি, সেটি হলো, তার শুরু হয়েছিল অনেকদিন আগে। 2002 সালে প্রথম রে কুইজ শুরু হয়েছিল, আর 2006 সাল থেকে শুরু হয়েছিল সত্যজিৎ রায়ের ছবির সঙ্গে সংযুক্ত মানুষকে সেখানে নায়ক, নায়িকা, টেকনিশিয়ান অব্দি সম্বর্ধনা জ্ঞাপন। এই সবকিছুর পেছনে যার মাথা ছিল তিনি শ্রী সোমনাথ রায়। এখানে উপস্থিত আছেন, তার তত্ত্বাবধানে সবকিছু চলছে।
আর আজকে আমরা নতুন করে কুইজ কন্টেস্ট এখানে হচ্ছে 21তম কুইজ, কিন্তু 2002 থেকে হিসেবটা ঠিক মিলছে না, তাহলে কি করে 21তম হয়? মাঝখানে আমরা জানি সর্বগ্রাসী কোভিড এসে সব নষ্ট করে দিয়েছিল, আমাদের অনেক কাজই তো তখন ব্যাহত হয়েছে, এটাও সেই রকম ভাবে ব্যাহত হয়েছিল। আর 2006 থেকে সম্মাননা জ্ঞাপন করতে গিয়ে আমরা যাদের যাদের পেয়েছি, মানে যারা আমাদের সম্মান নিতে এসছেন বলবো না, সম্মানিত করতে পেরে আমরা ধন্য হয়েছি, তাদের তালিকাও বেশ বড়। তাদের মধ্যে কেউ কেউ এখানে উপস্থিতি আছেন, সেই জন্য আমি এক্ষুনি সেভাবে তাদের নাম আর বলছি না। আজকে যারা এখানে আছেন তাদের সকলের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে এখন সত্যজিতের পক্ষ থেকে তাদের আমরা এখানে বরণ করে নিচ্ছি। আমি অনুরোধ করব পুষ্পস্তবক নিয়ে আসার জন্য। রয়েছেন একদম সর্বদক্ষিণে সঞ্জয় মুখার্জি, শ্রী সঞ্জয় মুখার্জি। আপনি থাকুন, জায়গা আপনার কাছে চলে আসবেন। পর্বতকে টেনে মোহাম্মদের কাছে নেবো না, মোহাম্মদ পর্বতের কাছে চলে আসবেন। হ্যাঁ, করতালিটা চাই। শ্রী শুভায়ু দে, শুভায়ু ব্যানার্জি। বন্ধুর নাম ভুল বলেছে? হ্যাঁ বলেছেন। আমি সংশোধন করে নিলাম, মার্জন আছে শুভায়ু বন্দ্যোপাধ্যায়। তারপরে আমরা আজকে যাকে সম্বর্ধনা জ্ঞাপন করবো, শ্রী মলয় রায় এখানে রয়েছেন। পাশে শ্রীমতী অলোকনন্দা রায়। এই নামটা আমি ঠিক ঠিক বলি কিন্তু প্রত্যেকবার, নইলে কাগজপত্রে আজকেও আনন্দবাজারে দেখেছি অলোকানন্দা। শ্রীমতী অলোকানন্দা রায়। তার পাশে শ্রীমতী তানিয়া মুখার্জি। না ভয় পাবেন না, দুজনেই পাবেন। শ্রী চন্দন মুখার্জি। না না, উনি ভাবছেন যে ওকে দেওয়া হচ্ছে যদি বাদ যান, না সেরকম ভুল করবো না। তারপরে শ্রী শেখর দাস। প্রত্যেকবার যার সাথে দেখা হয় শ্রী বরুণ চন্দ্র। শ্রী প্রসাদ বন্দ্যোপাধ্যায়। তার বাবা প্রচুর ছবিতে কাজ করেছেন সত্যজিৎ, আমাদের পরম শ্রদ্ধেয় হারাদান বন্দ্যোপাধ্যায়। তার পাশে সিদ্ধার্থ চ্যাটার্জি। তপসী, বলা মাত্র ওদিক থেকে আওয়াজ এলো তপসী। আমি ঠিক এর মধ্যে কথা বলতে চাইছিলাম না, আজকে আমার এই বন্ধুটি একটু খেয়াল করেন যে আমি যেটা পরিচয় প্রথম যে জনকে আমরা ফুল দিয়ে সম্মানিত করেছি, তার বা আমি সম্মানিত পেয়েছি দাদা, প্রথম জন হচ্ছে সঞ্জয় মুখার্জি, আমাদের রেল বোর্ডের প্রাক্তন ফিনান্স কমিশনার দাদা। তারপরে যিনি আছেন তিনি সেবা ভাতৃস্থানী এবং তার নাম শুভায়ু দে, উনি ডিস্ট্রিক্ট জাজ। শুভায়ু দে তার নাচে বলার, শুভায়ু ব্যানার্জি উনি ডিস্ট্রিক্ট জাজ মালদা। ঠিক আছে, আর বাকিদের সবার পরিচয় তো জানা আছে। আজকে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন শ্রী শিশির রায়। তাকে চলে আসতে বলবো এখানে, তার বিষয়ে তিনি বলবেন। তবু নায়ক চলচ্চিত্রের 60 বছর পূর্তি হলো এবছর। সেই চলচ্চিত্রকে কেন্দ্র করে যা কথা বলবার, এবং অত্যন্ত দামি কথা, কারণ শিশির রায়ের লেখার সঙ্গে ভীষণভাবে পরিচিত আমরা, তবে তেমন করে সামনাসামনি শোনার সুযোগ হয়নি। আজকে সেই সুযোগটা আমরা পাবো। আমি অনুরোধ করছি শ্রী শিশির রায়কে মাইক্রোফোনে চলে আসার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। রে কুইজ এবং এখন সত্যজিতের সোমনাথদার সঙ্গে আমার বহু বছরের সম্পর্ক। খবরের কাগজে কাজ করার সূত্রে আরও সম্পর্কের বিস্তৃতিটা বাড়ে, আপনারা জানেন।
আমাদের সঙ্গে এত ফিল্ডের এত মানুষের যোগাযোগ হয়, সবার সঙ্গে খুব অন্তরঙ্গতা যে গড়ে ওঠে তা নয়, কিন্তু এই ক্ষেত্রে অন্তরঙ্গতাটা ঘনিষ্ঠতাটা বহু বছর ধরে আছে। কিন্তু আমি শুনতে পাচ্ছি যে রেকুইজ আর হবে না বা সোমনাথ দা করবেন না, এটা শুনে খারাপ লাগছে আমার, জানি না, কিন্তু আপনারা চাইলে আবার নিশ্চয়ই হবে, সেটা একটু বলুন ওদেরকে আর কি, মানে ভালো করে। আওয়াজটা বোধহয় আসছে না নাকি, মাইকটা একটু ঠিকই আছে, সবাই শুনতে পেয়েছে। নায়ক ছবি 60 বছর ছবিটা নিয়ে আপনাদের সামনে, অন্তত এই অডিয়েন্সের সামনে আমার খুব নতুন করে বলার কিছু নেই। নায়ক নিয়ে দিস্তে দিস্তে সন্দর্ভ তত্ত্ব লেখা হয়েছে, সেগুলো সব কলেজে, বিশ্ববিদ্যালয়ে, বিদেশে, দেশে, হ্যাঁ, সব খুব গম্ভীরভাবে সেগুলো আলোচিত হয়। আমি সেই ঘরানার লোকও নই, সেই রসিকও নই। আমার মনে হয় যেন অনেকটা ওই রামকৃষ্ণের কথামৃতের যে কথাটা, যে আম খেতে এসেছো, আম খেয়ে যাও বাবা, কার আম, কতগুলো আম হয়েছে, কার ছাড়া, এগুলো দেখি দরকার। আমি মার্জনা করবেন, আমি সত্যজিৎ রায়, উত্তম কুমার, এই নাম করে ছিটকে ছিটকে বেরোয় এখন আমাদের ইয়ে থেকে। সঙ্গীত জগতের মানুষেরা সবসময় গানটা ছুঁয়ে থাকেন, আমাদের বোধহয় সবসময় কাজগুলো ধরে থাকা উচিত এইসব বলতে গেলে, সেজন্য আগে থেকে মার্জনা চেয়ে দিচ্ছি। আমি নায়ক ছবিটা নিয়ে যত না বলবো, আমি তার থেকেও যে দুটো কথা বলবো, সোমনাথে 10 মিনিট সময় দিয়েছেন, সেটা হচ্ছে যে উত্তম কুমার সম্পর্কে সত্যজিৎ রায়ের যে মূল্যায়ন, এটাও নতুন কোনো কথা নয়, আপনারা সবাই জানেন। বিশেষ করে উত্তম কুমারের প্রয়াণের পর টেকনিশিয়ান স্টুডিওতে যে স্মরণ অনুষ্ঠানটা হয়েছিল, সেখানে উনি যেটা বলেছিলেন সেটা এখন মুদ্রিত অক্ষরেও পাওয়া যায়। এটা আমরা সবাই লক্ষ্যবার পড়েছি, সত্যজিৎ অনুরাগীরা, উত্তম কুমার অনুরাগীরা, এমন কয়েকটা গুরুত্বপূর্ণ এবং কথা আছে যেইগুলোই হয়তো আবার একটু আপনাদেরকে ছুঁয়ে দিয়ে আমি চলে যাবো, মানে আর তার বেশি কিছু বলার কোনো প্রয়োজনও নেই। মানে বিশেষ করে ছবিটার ছানবিন করে আজকে বলার জায়গা নয়, এইটুকু সময়ের মধ্যে আরোই নয়। আর তদুপরি হচ্ছে আজকে সেই আবহটাও নয়, আজকে আপনারা কুইজের জন্য অপেক্ষা করে আছেন। শুধু সোমনাথদা প্রতি বছরই সেই বছর যে ছবিটার একটা কমেমোরেশন থাকে সেটাকে স্মরণ করেন বলে আজকে নায়কের প্রসঙ্গ আসছে 60 বছরের ছবি। সত্যজিৎ রায় উত্তম কুমার সম্পর্কে বলেছিলেন, প্রথমে একজন স্টার এবং অভিনেতা, এই প্রসঙ্গটা বলেছিলেন, এবং আপনারা জানেন যে তিনি বলেছিলেন যে উত্তম কুমার তো একজন স্টার বটেই, এবং যে কারণে যখন উনি নায়কে উত্তম কুমারকে ভাবছেন বা নায়ক উত্তম কুমারকে ভেবে নায়ক লিখলেন, তখন পত্রপত্রিকায়, খবরের কাগজে, নানান জায়গায় নানানজন বলতে শুরু করলো যে এইবার সত্যজিৎ বাবু পথে এলেন, মানে যেন কম্প্রোমাইজ করলেন। এবার কম্প্রোমাইজ, এই ব্যাপারটা তিনি সেখানে বলেছেন যে কম্প্রোমাইজ করা মানে কি, তাহলে কি আমি এতদিন ধরে যে আনকোড়া নতুন অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কাজ করছিলাম বা অ্যামেচার অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কাজ করছিলাম, সেটা কম্প্রোমাইজ নয়। আমি যখন পৌরখাওয়া অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কাজ করছি, তখনও সেটা কম্প্রোমাইজ নয়, কারণ সেখানেও তো আমাকে চিত্রনাট্য, সংলাপ থেকে শুরু করে সমস্ত কিছু পাখি পড়ার মতো হয়তো অনেক ক্ষেত্রেই অনেককে বলে দিতে হচ্ছে। এবার যখনই তথাকথিত বা একজন সত্যিকার অর্থে একজন স্টারকে নিয়ে আমি ছবি করছি, তখনই যেন সেটা হয়ে গেল কম্প্রোমাইজ। মানে এবার যেন সবাই বলছিলেন যে উত্তম কুমারকে ছাড়া তো চলে না, চলবে না, যেটা তার মানে স্টার মানুষের কাছে যে অভিনেতার থেকেও আরো বেশি কিছু, এবং অভিনয় বহির্ভূত যেন কিছু, যে দূর আকাশের তারা, স্টার, নক্ষত্র, তারকা, তারা, এখান থেকেই তো স্টার। এবং সত্যজিৎ রায় হলিউডের প্রসঙ্গ ধরে গ্রেগ রিপেক এবং আমাদের মার্লন ব্র্যান্ডোর তুলনায় এনে বলেছেন, আপনারা জানেন যে স্টার নানাভাবে তৈরি হয়, অনেক সময় আপসেই তৈরি হয়ে যায়। গ্রেগ রিপেক যখন প্রথম ছবিটা করলেন, তাকে প্রথম প্রযোজক পরিচালক খুব বেগ পেতে হয়েছিল তাকে দিয়ে অভিনয় করানোতে, কিন্তু যখন ছবিটা বেরোলো তখন এমন ধুমধুমার হলো, এত ফ্যান মেল আসতে লাগলো যে গ্রেগ রিপেক রাতারাতি স্টার হয়ে গেলেন, এবং তখন আর প্রযোজক পরিচালক বললেন, ও বাবা, একে তো আর এখান থেকে সরানো যাবে না, সুতরাং একে নিয়ে কাজ করা যাক, এর সঙ্গে যেরকম ভাবে একে কাজে লাগানো যাক সেই রকম। কিন্তু মার্লন ব্র্যান্ডোর ক্ষেত্রে তা হয়নি। মার্লন ব্র্যান্ডো থিয়েটার থেকে এসেছিলেন, তিনি অভিনয়টা একেবারে জানতেন, একেবারে মজ্জায়, এবং প্রথম ছবি থেকেও তিনিও এমন ডেলিভার করলেন সমস্ত পারফরমেন্স যে তিনিও হয়ে উঠলেন একজন স্টার। কিন্তু দুজনের স্টার হয়ে ওঠার যাত্রাটা বা স্ট্রাগলটাও ভিন্ন। আর সত্যজিৎ রায় বলছেন যে দেখুন, সেই অর্থে তো উত্তম কুমারের ফিল্ম যাত্রা আমার থেকে অনেক আগে, তিনি তো কবে থেকে অভিনয় করছেন, অথচ তিনি স্টার হয়েছেন অনেক পরে। তাকে কত ফ্লপ পেরিয়ে, কত না শুনে, কত অবহেলা, উপেক্ষা, অনাদর পেরিয়ে তারপর তাকে স্টার হতে হয়েছে। এবং বলছেন, আপনারা সেই জায়গাটা পড়লে বুঝতে পারবেন আরো, যে
আমি যখন ছবি করতে এসেছি ততদিনে তিনি একটা রোমান্টিক স্টারের পর্যায়ভুক্ত হয়ে গেছেন। এবং আপনারা জানেন যে নির্মলদের যে বিখ্যাত তিনটে ছবি বসু পরিবার, ৭৪.৫ এবং চাপাডাঙ্গার বউ, এই তিনটে ছবির প্রসঙ্গ টেনে সত্যজিৎ রায় বলছেন যে বিশেষ করে এই তিনটে ছবি দেখে তার মনে হয় যে আর বাবা এই ছেলেটা তো একেবারে অন্যরকম, এর মধ্যে একটা সাবলীলতা আছে, এর মধ্যে এর অভিনয়ের মধ্যে একটা ব্যক্তিত্ব আছে, এর চলাফেরা ভঙ্গি টঙ্গি সবকিছু আলাদা অন্যরকম। এবং তখন উনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেন, যেটা অনেক সময় আমরা ভক্তেরা সেভাবে, মানে সিনেমার ভক্তেরা অনুরাগীরা সেভাবে ধরি না। সেটা হচ্ছে অভিনয়, পর্দায় আমরা যে অভিনয়টা দেখতে পাই কোনো নায়কের বা কোনো অভিনেতা বা কোনো অভিনেত্রী, সেটা যে কতটা অভিনেতা বা অভিনেত্রীর নিজের করা আর কতটুকু সেটা পরিচালকের অবদান, সেটা তো আমরা কেউ বুঝতে পারি না। সেটা কখন আমরা বুঝতে পারি না, সেটা বোঝা যায় কখন। সত্যজিৎ রায় আবারও বলছেন যে উত্তম কুমারের যে ছবিগুলো অতটা হয়তো পদের নয় বা তত জমেনি, সে ক্রিটিকদের কাছেই হোক কি ভক্ত অনুরাগীদের কাছে হোক, সেইখানেও দেখা যাচ্ছে তিনি এক একটা জায়গাতে অভিনয়ে এমন ডেলিভার করছেন যে তখন বোঝা যাচ্ছে যে উনি যে ছবিতে পরিচালকের থেকে তত সাহায্য বা সুবিধা পাচ্ছেন না, সেখানেও উনি এক্সেল করে যাচ্ছেন কিছু কিছু জায়গাতে, সবগুলো হয়তো নয়। সুতরাং এই জায়গাটা অভিনেতা, তিনি যে একজন স্টার বটে, কিন্তু তিনি যে একজন বিরাট বড় অভিনেতাও, এটা সত্যজিৎ সার্টিফাই করে দিয়ে যাচ্ছেন একেবারে। এই সার্টিফিকেটটা হয়তো উত্তম কুমারের যে খুব প্রয়োজন তা নয়, কিন্তু যেমন বিদেশ থেকে মেডেল পেয়ে এলে আমরা যেমন খুব জ্ঞানগম্যি করি বা শ্রদ্ধা ভক্তি করি, সেরকম সত্যজিৎ রায়ের নিজ মুখে বলা, যদিও প্রয়াণ পরবর্তী একটা খুব বেদনা বিধুর একটা আবহে বলা বা অনুষঙ্গে বলা, তবুও এটা এত বড় একটা সার্টিফিকেট, সেটা শুধু তার জন্য নয়। উত্তম কুমারের তো সেটা অপেক্ষা রাখছে না, তিনি তো আর নেই, কিন্তু বাকি যে প্রজন্মের অভিনেতা অভিনেত্রী রয়ে গেলেন এবং এখনো যারা আছেন, আগামীতে অনাগত কালে যারা আসছেন, তারা যদি সেটা ভাবেন, পড়েন, দেখেন, তাহলে কিন্তু তারা বুঝতে পারবেন। এবং তার যদি কোনো একটা পুরোদস্তুর মূর্তিমান কোনো চিত্ররূপ হয়, সেটা মনে হয় আমাদের নায়ক ছবিটা, যার প্রতিটি পদে, প্রতিটি ফ্রেমে, কম্পোজিশনে এই ব্যাপারটা আছে। শুধু তাই নয়, পয়েন্ট নাম্বার 2, এটা বলেই আমি শেষ করব। এটা উনি বলছেন যে আমি যখন তারপরে তাকে নিয়ে নায়ক লিখলাম, মানে স্ক্রিপ্টটা লিখলাম, ভাবলাম, চিত্রনাট্য রচনা আমার, সব ধ্বনি সমস্ত কিছুর মানে সব স্ক্রিপ্ট করলাম, সমস্ত কিছু করলাম, হ্যান ত্যান করলাম, এবং তারপরে দেখছি যে ওকে তো আমি বলছি, আমি তো সব বলে দিই, এটা এই করবে, এখানে যাবে, এই করবে, সেই করবে, কিন্তু সেটা তো তিনি এমন ভাবে আয়ত্ত করে নিচ্ছেন, আয়ত্ত করে নিয়ে নিজের মধ্যে সিনার্জি করে এমন একটা জিনিস ডেলিভার করছেন যে সেটা আর তাকে দ্বিতীয়বার বলতে হচ্ছে না। এমন কথাও সত্যজিৎ রায় বলেছেন যে নায়ক ছবিটা তিনি তখন, মানে ওই ৮০ সালে তিনি কিছুদিন আগে দেখেছেন, আবার পর্দায় ফিরে দেখেছেন এত বছর পর, এবং তার মনে হয়েছে যে আমার ছবিটা তৈরি করতে নানান ত্রুটি আছে, সেগুলো যান্ত্রিক ত্রুটি, আমাদের পরিকাঠামোগত ত্রুটি ইত্যাদি ইত্যাদি, কিন্তু উত্তম কুমারের অভিনয়ে একটিও ত্রুটি তিনি খুঁজে পাচ্ছেন না, একটিও তিনি খুঁজে পাচ্ছেন না। এইটা যে কত বড় একটা ব্যাপার। এবং আমি শুধু সত্যজিৎ রায়ের কয়েকটা লেখা কোট করি এবং সেইটুকু বলে শেষ করি, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কি আসলে বলতে চাইছেন তিনি, কি করতেন উত্তম কুমার। তার সংলাপটা বলার ভীষণ নিজস্ব একটা ভঙ্গি ছিল, এটা আমরা সবাই জানি। আমরা হাসি নিয়ে কথা বলি, উত্তম কুমারের ভুবন বিজয়ী হাসি, তার সংলাপটা বলার ভীষণ নিজস্ব একটা ভঙ্গি ছিল এবং অতি চমৎকার সে ভঙ্গি। বড় বাক্যকে সে এমন সুন্দরভাবে ভাঙতে পারত বা বিরতি দিতে পারত, তা খুব কম লোকই পারে। এই বিরতি একটি অতি সাংঘাতিক জিনিস। আমি একটা কথাকে ভাগ করব, ভাগ করে আমি দর্শককে অপেক্ষা করিয়ে রাখবো বাকি কথাটার জন্য। এখানে একটা মাত্রার জ্ঞান দরকার হয় যে ঠিক কতখানি ধৈর্য ধরে রাখতে পারবে দর্শক বাকি সংলাপটুকুর জন্য। উত্তমের এই মাত্রা জ্ঞানটা ছিল, সে জানতো কোথায় পজ দিতে হবে এবং দর্শক কতক্ষণ উন্মুখ হয়ে থাকবে বাকি কথাটা কি এবং কিভাবে সেটা বলে দেখার জন্য। এটা একাধারে একজন স্টার এবং একজন অভিনেতা দুজনে মিলে এটা পারেন। খুব বড় বাঘা অভিনেতা অবশ্য করে পারেন, কিন্তু স্টারও সেটা জানেন, কারণ তিনি দর্শকের সামনে তার যে ইমেজটা তৈরি করেছেন, ভাবভঙ্গি, চলন বলন, পর্দার বাইরে এবং সিনেমা বহির্ভূত জীবনে, সেইটাকেও তিনি ইনজেক্ট করছেন পর্দার প্রতিটি ফ্রেমে, কম্পোজিশনে, এবং তৈরি হচ্ছে নায়কের মতো একটা দুর্দান্ত মাস্টারপিস। এইটুকু বলি, বাজনা বেজে গেছে অনেকক্ষণ আগে, ওয়ার্নিং বেল। আপনারা কুইজ এনজয় করুন। আমি একটু বোধহয় একটু অগোছালো ভাবে বললাম, ক্ষমা মার্জনা করবেন।
শ্রী শিশির রায় আমাদের আরেকটা দিক দেখিয়ে গেলেন, নায়ক এবং পরিচালকের ভাবনার জায়গা থেকে। আমরা ধন্যবাদ দেবো, কৃতজ্ঞতা জানাবো। এবার আজকে সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানের ঠিক জায়গাতে আমরা পৌঁছে গেছি। আমরা কাকে ডেকে নেব? শ্রী গুণময় বাগচিকে, শ্রী মলয় রায়, আর তাকে সম্বর্ধনা জ্ঞাপন করবেন বরুণদা, আমাদের শ্যামলেন্দু চ্যাটার্জি, শ্রী বরুণ চন্দ্র। চরিত্রটাই চলে আসছেন সরাসরি। বরুণদা হাতে তুলে দিচ্ছেন পুষ্পস্তবকটা। এবার আসুন। আপনার অসুবিধা হচ্ছে, ওটাকে একটু হাত থেকে নিয়ে নিলে ফুলটা নিতে পারবেন। একজন কেউ চলে আসবে, এবার সে চলে আসুন। সামনে দাঁড়া না। পুষ্পস্তবক তুলে দেওয়া হচ্ছে শ্রী মলয় রায়ের হাতে। খুলে দে, খুলে দে, এবার স্মারক, খুলে 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 স্মারকটা খুলে দিলে সকলে দেখতে পাবে। এখন সত্যজিতের পক্ষ থেকে যে সম্মাননা জ্ঞাপন এতকাল দূরে চলে এসেছে, আজ শ্রী মলয় রায় গ্রহণ করছেন, তুলে দিচ্ছেন শ্রী বরুণ চন্দ্র। সত্যজিৎ রায়ের দুটি চলচ্চিত্রে দুজন অভিনেতা। হ্যাঁ, অবশ্যই। এবার ওর হাতটা একটু খালি করে দিলে মুখটা চালাতে সুবিধা হবে। আমি শ্রী মলয় রায়কে মাইক্রোফোনে আসতে অনুরোধ করবো। এই মুহূর্তে আপনি কিছু কথা বলবেন, প্লিজ এদিক দিয়ে চলে আসুন। নমস্কার। অভিজ্ঞতা বলতে আমি অনেকবার বলেছি যে সৌমিত্র চ্যাটার্জির জন্যই আমি সত্যজিৎ রায় বইয়ের চান্স পেয়েছি। আমার মনে হয় সত্যজিৎ রায়কে আমি যেটু বলে ডাকতাম, যে ওনার যে বইটা ছিল যে জয়বা ফেলুনাথে, সেখানে কিন্তু আমার রোলটা ছিল না, বডি বিল্ডারের রোল ছিল না। আমাকে নেওয়া হয়েছে আমার মনে হয় যে তখনকার দিনে ব্যায়াম চর্চাটা বা ফিটনেসের ব্যাপারটা খুব একটা অতটা প্রচার হয়নি। আমার বাবাকে নিশ্চয়ই জানেন আপনারা, প্রমথোষ রায়, বিশ্বজিৎ প্রমথোষ রায়, ভারতবর্ষের প্রথম এবং এশিয়ার মধ্যে প্রথমই উনি হয়েছেন। তখন ওনারা এবং ওনার গুরুদেব বিশ্বচরণ ঘোষ, ওনারা নানান জায়গায় শো দেখাতেন, মানে ফিজিক্যাল ডেমনস্ট্রেশন, যোগাসন দেখাতে যাতে প্রচারের জন্য। টিভিতেও, আর তখন টিভি ছিল না, পেপার দেখাতো, অতটা প্রচার ছিল না বলেই সত্যজিৎ রায় এই ব্যায়াম চর্চাটাকে, শরীরের মাসেল বিল্ড বা ফিটনেসটাকে ছেলে মেয়েদের মধ্যে করার জন্যই এটা আমাকে নিয়েছিল। এবং আমার মনে হয় সেটা করে অনেক কাজও হয়েছে। ওটা এখনও এবং আগেও আমার অনেকেই বলেছে যে আপনাকে দেখেই আমরা এই শরীরচর্চা শুরু করি। সেই জন্যই আমি বলবো যে সত্যজিৎ রায় যে এই যে ফিল্মে আমাকে ঢোকানো দিয়ে, গল্পের মধ্যে নিয়ে আসাতে, আমাদের বাংলার এবং বাংলা কেন ভারতবর্ষে অনেক জায়গায় ব্যায়াম চর্চাটা অনেক বেড়েছে, আগের চেয়ে অনেক প্রসারিত হয়েছে। সেই জন্য আমি ওনাকে অনেক ধন্যবাদ। আপনারা শরীরচর্চা করুন এবং সুস্থ রাখুন। এবং এটা যে ওনার আমার সঙ্গে যে এত ভালোভাবে মিশেছে যে আমাকে বুঝতেই দেয়নি উনি এত বড় মাপের একটা ডিরেক্টর, অস্কার অ্যাওয়ার্ড উইনার। সেই জন্য আমি ওনাকে শ্রদ্ধা জানাই। উনি এত ভালো করেছেন, আমাকে অনেক হেল্প করেছেন। শুধু উনি কেন, ওনার যে টিমটা, সৌমিত্রদা, সন্তোষদা, আরও সব যারা ছিল আমাকে অনেক হেল্প করেছে। আমি অনেক পারছিলাম না, আমাকে কখনোই যে না পারলে উনি যে বকাবকি করতেন না, ওনাকে জানেন। আমাকেও অনেকে উনি কিছু বলেননি, আমাকে বলে যা ভেতরে গিয়ে একটু প্র্যাকটিস করে। মানে তখনই আমাকে সৌমিত্রদা বলছে তুই একটু রিহার্সাল কর, এইসব ব্যাপার। যখন নাকি বিশেষ যখন নাকি সন্তোষদাকে তোলার ব্যাপারটা ছিল, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তোলার সময় তো আমি তো দুবার ওনাকে ফেলে দিয়েছিলাম, হাতে মচকে গেছিলাম। সেই জন্য আমার খুবই অসুবিধা হয়েছিল। তখনই যেটু মানে সত্যজিৎ রায় আমাকে বরফ টরফ লাগালেন, সন্তোষদা আমাকে বললেন কিছু হয়নি তুই কর, আবার কর। তা আমি গিয়ে বাইরে গিয়ে টোনে প্র্যাকটিস করলাম, মানে যারা নাকি কাজ করছে আমাকে সমুদ্র তুই ওদের নিয়ে একটু তুলে দেখার। মানুষ তোলা আর ওয়েট তোলা তো অনেক ব্যাপার আলাদা আছে।
আমি সত্যি কথা আমি ওখানে গিয়ে একটুখানি ওদের গিয়ে চেষ্টা করলাম যে কোথায় ধরতে হবে এটা। আর সন্তোষ দা একটু মনে সরে ব্যাপার জানেন, পাটা ছুটতে বলে আগে সেই জন্য আঙুলটা মুচকে গেছিল। দেখেন লাস্টবার করে আমি সাকসেস হয়েছি এবং এটাই দেখিয়েছে যে সৌমিত্র সত্যিটা আমার কিন্তু কখনই আমাকে বলেনি বা বকেনি যে হচ্ছে না, ডিসকারেজ করেননি, ওনারা আমাকে এনকারেজ করে গেছে এবং সেই জন্যই ওনার কাছে যেসব বাচ্চারা কাজ করেছিল সবাই খুব ভালো কাজ করেছে। একটা বাচ্চা আছে এখন। ও আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ তো ঠিক সেই জন্য সত্যি খুব মনের মতো তুলে হয় না। ওনার কাছ থেকে আমি অনেক শিখেছি কি করে মানুষের সঙ্গে কথা বলতে হয়, কি করে মানে সম্মানিত লোকের সঙ্গে কথা বলতে হয়, সেটা ওনার কাছ থেকে কদিন থাকাতে আমি অনেক শিক্ষা লাভ করেছি। তার জন্য ওনাকে অশেষ, উনি এখন নেই, তার জন্য ওনাকে অনেক ধন্যবাদ। এই বলে আমি শেষ করছি। নমস্কার। শ্রী মৌলানাকে আমরা ধন্যবাদ জানাই। আর তার কথার যে একটা প্রসঙ্গ উঠেছিল, এই কথাগুলো আমার অনেকবার বলতে হয়েছে। এই প্রসঙ্গে বলি, এখানে যারা রয়েছেন শ্রী সত্যজিৎ রায়ের শিল্পীরা, অরূপরাম দাদি, বরুণ দা, সিদ্ধার্থ দা, এদের সারা জীবনই বোধ এই গল্পের শেষ নেই, বলতেই হবে। যেখানেই যাবে সেখানে লোকে জানতে চাইবে আপনার সাথে কিরকম রিয়াকশন হয়েছে, সেই কিছু গল্প শোনান, সেই সব গল্প। এই গল্পের কখনো শেষ হবে না, নেভার এন্ডিং স্টোরি। আমরা বরুণদার কাছে যাব। বরুণদা আমাদের কুইজ এর প্রথম সময় থেকে আজ অব্দি অবিরত এসেছেন। বরুণদা আমাদের খুব শুভানুধ্যায়ী। একটুখানি শুনবো বরুণদার কাছে, কিন্তু এই মাইকটা বরুণদার বোধহয় একটু অসুবিধা হবে। বরুণদা যথেষ্ট লম্বা। হ্যালো, না এবার মোটামুটি গলাটা চিনতে পারছি। আমাকে বলা হয়েছে যে কুইজ কন্টেস্ট সম্বন্ধে আমি মানে প্রথম থেকে রয়েছি। আমি শুনলাম যে আমি প্রথম থেকে রয়েছি, আমি জানতাম না সেটা। অনেক কিছু শেখার আছে, জানার আছে ওর কাছ থেকে। তো ও যেসব প্রশ্ন তৈরি করতো তার আমি কোনোটাই পারতাম না, মানে সীমাবদ্ধ হলেও আমি পারতাম না। কেননা ও তারপরে সীমাবদ্ধ মানে ওইখানেতে এই জায়গাতে একটা মাছি ছিল, সেটা কে স্পট করতে পেরেছেন, আছে কি না, এইগুলো মানে পারা খুব দুষ্কর। যারা পারেন তারা একেবারেই জিনিয়াস বলে আমি বিশ্বাস করি। আর সব কিছু শুরু আছে, শেষও আছে। আমি আমার খুবই দুঃখ হচ্ছে, কেননা ও প্রতিবার আমাকে বলে যে বরুণদা এই একবারই, আর আমি পারছি না, আমার দ্বারা হবে না, এই ঘরের খেয়ে বনের মহিষ তাড়ানো আর কতদিন করবো, হবে না। এবার আমাকে বাড়িতে এসে যখন ফোন করে বললো যে বরুণদা এবার ডেফিনেটলি লাস্ট টাইম, আমি আবার শুনতে চাই আগামী বছর, এবার ডেফিনেটলি লাস্ট টাইম। সীমাবদ্ধতা নেই, ওখানেও মাইকেই অভিনয় করতে হয়। আমি একটু সোমনাথ রায়কেই বলবো এর সব কথার উত্তর দিতে। তার আগে একটা ছোট ঘটনা বলি। সুরজিৎ সেন ছিলেন আকাশবাণীর ইংলিশ অ্যানাউন্সার। তা উনি বাজেট বুলেটিন পড়েছেন পাতার পর পাতা, শেষে বলছেন দিস ইজ দ্য এন্ড অফ সুরজিৎ সেন। এবং ডিউটি রুমে বলছে সুরজিৎ এটা কি হলো, বললো এত পাতা পড়লে এন্ড অফ সুরজিৎ সেনই হয়। এবার সেটা সোমনাথ রায়ের এন্ড অফ সোমনাথ রায় কিনা সেই সব উত্তর উনি দেবেন। বলতে খুব কষ্ট হচ্ছে, এত 22 বছর ধরে যে অনুষ্ঠানটিকে প্রায় নিজের সন্তান মত লালন করেছি, সেটাকে আজকে হঠাৎ মেরে ফেলতে হবে, তো কষ্ট তো একটু হবে। তো প্রথম দিন থেকে যারা আমাদের সঙ্গে ছিলেন, যেমন বরুণদা, যেমন আমার সঙ্গে সোমেন পাল, যারা ছিলেন, তারা আমাদের পাশাপাশি যেটা অনুভব করতে পারবেন যে কতটা যত্ন নিয়ে কতটা করে ব্যাপারটা করার কোশ্চেনগুলো আমি তৈরি করতাম আর কি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি সবকিছুতেই তো একটা শেষ হয়, একটা না একটা কোথাও থামতে হয়। তো আমার মনে হচ্ছে আমার মধ্যে এটাই ঠিক সময় থেমে যাওয়া, কারণ বয়সটার মধ্যে দিকে যাচ্ছে, আর্থিক ব্যাপার স্যাপারগুলো তো আছেই, আর যে ওয়ার্কফোর্সটা তৈরি হবে ভেবেছিলাম সেই ওয়ার্কফোর্সটা তৈরি হলো না, যার ফলে এই বয়সে গিয়ে আবার দৌড়াদৌড়ি করে এখানে যাওয়া ওখানে যাওয়া সবটা পারছি না আর কি। আর প্রশ্ন, যদিও প্রশ্নের ভান্ডারটা অনেকটাই আবার করা যেত,
কিন্তু এই মুহূর্তে আমার দাঁড়িয়ে মনে হচ্ছে যে আর বোধহয় এটাকে এরকম এগিয়ে না নিয়ে যাওয়াই ভালো, যদিও আপনাদের অনেকেরই চাহিদা, অনেকেই চাইছেন, কিন্তু আমার একার সামর্থ্যে আপনাদের সবার চাহিদাটা পূরণ করা সম্ভব নয়। তো কাজে কাজে আজকে মানে পরে তো কুইজটা হবে, আমার বক্তব্য এখানেই শেষ, হয়তো এখানেই আজকে আমাদের আপনাদের এই কুইজের আসলে শেষ দেখা হলো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এই পর্বটা আমরা এখানে শেষ করে নিচ্ছি, এরপরে আবার কুইজের ফাইনাল রাউন্ডে চলে আসবেন এবং এখানে আমাদের কুইজ মাস্টার সিদ্ধার্থ চ্যাটার্জি এটা কন্ডাক্ট করবেন এই পর্বটা। ভালো লাগবে যে এই সত্যজিৎ সম্পর্কিত কুইজ এবং সেটা স্বয়ং তোপসে অ্যাঙ্কারিং করছে, এটা তো অদ্ভুত একটা ব্যঞ্জনা তৈরি হবে এখান থেকে। আপনাদের যারা কুইজে থাকবেন তাদেরও খুব ভালো লাগবে। হ্যাঁ, সেটা তো দায়িত্বটা আসবে, তার আগে ছোট বোধহয় ব্রেকও হবে। এবার বোধহয় ফাইনাল রাউন্ডে কারা কারা উঠেছেন সেই রেজাল্টটা ঘোষণা করা হবে। আমাদের প্রাথমিক পর্বের যে রেজাল্টটা সেটা অবশেষে আমার কাছে এসেছে। মানে এগুলো সব ধাপে ধাপে আসে, তো প্রথমে প্রশ্নগুলো আসে, তারপরে তার উত্তরগুলো আসে, এইবারে রেজাল্টটা এসেছে। আমি এবার রেজাল্টটাই মানে কারা কারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই নামগুলো বলছি। এরপরে একটা ছোট্ট পর্ব আছে, মানে এই এদের মধ্যে আমরা তিনটে টিম সিলেক্ট করি, তো ABC, সেই টিমটা এই 1, 2, 3 এর মধ্যে আমরা টিম সিলেকশনটা করে নিয়ে সেইভাবে টেবিলগুলো সাজানো হবে। প্রথম হয়েছেন সৌনক ঘোষ এবং জয়দীপ গুহ ঠাকুরদা। একটু দাঁড়িয়ে একটু হাত তুলুন এবং আমরা একটু হাততালি দিই। দ্বিতীয় হয়েছেন উজ্জ্বল এবং সুমন নিয়োগী। উজ্জ্বল এবং সুমন নিয়োগী। উজ্জ্বল সর্বাধ্যক্ষ এবং সুমন কুমার নিয়োগী। আর তৃতীয় হয়েছেন অর্কদেব গাঙ্গুলি এবং শুভঙ্কর দে। অর্কদেব গাঙ্গুলি এবং শুভঙ্কর দে। আমরা এই তিনটি দলকে পেয়েছি আমাদের ফাইনাল রাউন্ডের জন্য। এবারে ওই প্রশ্ন করবার জন্য তো তিনটে টিম আলাদা করে তৈরি করতে হয়। ABC আমরা ঠিক ওই 1, 2, 3 না বলে ABC একটু লটারি করে একটা তার মধ্যে একটু চেষ্টা করি যে একটা ইম্পার্শিয়ালিটি রাখবার আর কি। আমাদের তিনটি দল ABC ঠিক হয়ে গিয়েছে, তারা বসেও পড়েছেন। আমরা এর পরে আর দেরি না করে শুরু করে দিচ্ছি, কারণ যেটা মূল কুইজ সেটা নিয়মাবলীটা একটু বলে দিই। এটা বিশেষত মানে যারা পার্টিসিপেন্ট তাদের জন্যই। নিয়মাবলীর মূল পর্বে আমরা প্রথম কথা বলি। প্রথম যে ব্যাপারটা, প্রত্যেকটি দল 8টি করে প্রশ্ন পাবে। প্রশ্নের বিভাগ এই রকম: চিত্রনাট্য 2টো, সাহিত্য ভিত্তিক এবং সাধারণ তথ্য 2টো, অভিনেতা অভিনেত্রী 2টো, গান এবং আবহ সঙ্গীত বিষয়ক 1টি এবং বিপণন 1টি। এই 8টি করে প্রশ্ন দলগুলো পাবে, প্রত্যেকটি দল পাবে। কোনো দল সরাসরি করা প্রশ্নের উত্তর দিতে না পারলে, মানে প্রথমত প্রথম প্রশ্নটা টিমের কাছে যাবে, তারপর টিম বির কাছে যাবে, এইভাবে আসবে। এবারে সরাসরি কেউ যদি প্রশ্নের উত্তর না দিতে পারেন তাহলে সেটি পরবর্তী দল দুটি ক্রমপর্যায়ে তার সুযোগ পাবে। উত্তর দেবার সময়সীমা সরাসরি প্রশ্নের ক্ষেত্রে 20 সেকেন্ড এবং পরবর্তী দলগুলির ক্ষেত্রে 10 সেকেন্ড করে। বলছি, সরাসরি প্রশ্নের সঠিক উত্তরের জন্য পাওয়া যাবে 30 পয়েন্ট। দ্বিতীয় বা তৃতীয় দল সঠিক উত্তর দিলে, অর্থাৎ প্রথম দুটো দল সঠিক উত্তর দিতে না পারলে দ্বিতীয় দল পাবে 10 পয়েন্ট, তৃতীয় দল পাবে 10 পয়েন্ট। এইভাবে মানে ডাইরেক্ট প্রশ্নে 30 পয়েন্ট, ডাইরেক্ট প্রশ্ন যেখানে হলো না সেখানে যেটা পাস করে যা গেল সেখানে আমরা পাবো 10 পয়েন্ট করে। আর হ্যাঁ 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 ন্যাচারালি ডাইরেক্ট প্রশ্নের উত্তরটা পরবর্তী দল পেরে গেলে তারপরে সেটা অন্য কোথাও যাবে না। আর তিনটি দলের কেউই সঠিক উত্তর দিতে না পারলে প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ থাকবে দর্শকদের মধ্যে, যদিও দর্শকদের মধ্যে কোনো আলাদা প্রাইজের কথা বা পয়েন্টের কথা নেই।
ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না, অর্থাৎ মূল পর্বের সঙ্গে প্রাথমিক পর্বের এইটা একটা পার্থক্য যে ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং নেই। তবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে একবার উত্তর দিলে সেটা আর সংশোধনের কোনো সুযোগ নেই। সময়সীমার বাইরে দেওয়া কোনো উত্তরই গ্রাহ্য হবে না। কোন দল প্রথম উত্তর দেওয়ার সুযোগ পাবে সেগুলো লটারির মাধ্যমে আমরা ঠিক করেই নিয়েছি, সেটা নিয়ে আর নতুন করে কিছু বলছি না। হ্যাঁ, গ্রুপ আচ্ছা, এ টিমে কে, এটা তার ওরা নিজেরা বলুক। এই টিম এ টিমেতে কারা কারা পার্টিসিপেট করছেন তারা বলুন একটু নামটা। আচ্ছা, নমস্কার, আমার নাম সৌনক ঘোষ এবং আমার পার্টনার হলেন জয়দীপ ঘোড়া। এবারে টিম বির নামটা জেনে নেব। এই মাইক্রোফোন, আচ্ছা আমারটাই। নমস্কার, আমার নাম শ্রী সুমন কুমার নিয়োগী, আমার পার্টনার হচ্ছে উজ্জ্বল সর্বাধ্যক্ষ। আমি শুভঙ্কর দে, আমার সাথে আছে অর্কদেব গাঙ্গুলি। আমরা তিনটি দলেরই নাম জেনে নিলাম, কিন্তু আরেকটা মাইক্রোফোন লাগবে তো। তিনটেতে হবে না, চারটে লাগবে। সিদ্ধার্থের জন্য একটা লাগবে। পোডিয়াম মাইকটা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সবারই লাগবে, সবারই একটি করে মাইক লাগবে। হ্যাঁ, মাইকগুলো ধরুন এবারে। হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ চলছে চলছে। টিম এ কে মাইক পাননি? মাইক মাইক পেয়েছেন? বিজয়ী দল পাবে নগদ 4,000 টাকা, দ্বিতীয় স্থানাধিকারী দল পাবে নগদ 3,000 টাকা, তৃতীয় স্থানাধিকারী দল পাবে নগদ 2,000 টাকা। আছে প্রথমেই সবাইকে একটু বলে রাখার দরকার যে মোবাইলগুলো সাইলেন্ট মোডে করে দিন, কারণ একবার কুইজ শুরু হলে পর ওটা ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে।
কি অর্ডারে আনসার হবে? এ বি সি। সব তৈরি তো? আচ্ছা, এটা এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে তিনটি ছবির শীর্ষ নামে সত্যিতায় অনবদ্য ক্যালিগ্রাফির দক্ষতায় লেখা এই ল অক্ষরগুলো আছে। কোন ল কোন ছবির নাম থেকে নেওয়া? কোয়েশ্চেন গোজ টু এ। বি। চারুলতা, জলসাঘর, পথের পাঁচালী। একটু ভুল হয়ে গেছে। সি। জলসাঘর আর থার্ডটা চারুলতা। এটাও ভুল হলো। দর্শক থেকে কেউ আছে উত্তর দিতে পারবে? বলো। এটাও ভুল হয়ে গেল। প্রথম ল, দ্বিতীয় ল, তৃতীয় ল। দর্শকের মধ্যে আর কেউ আছে? কেউ পারলো না বলেই মনে হচ্ছে। তাহলে কি আমরা উত্তরটা দিয়ে দেবো? আরেকজন পেছনে দাঁড়িয়ে আছো, হ্যাঁ বলুন। এটা হলো না স্যার। আর পেছনে দাঁড়িয়ে আছেন হলো না। আর কেউ আছেন? আচ্ছা, তাহলে উত্তরটা আমরাই দিয়ে দিই। প্রথমটা হচ্ছে চারুলতা, দ্বিতীয়টা হচ্ছে পথের পাঁচালী, আর তৃতীয়টা হচ্ছে জলসাঘর। না 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 না, এই অর্ডার বলেন। এটা ডাইরেক্ট কোয়েশ্চেন বি। আগে ভিজুয়ালটা দেখে নি। প্রশ্ন হচ্ছে, নায়ক ছবির পত্রিকায় প্রকাশিত তিনটি বিজ্ঞাপনের সঙ্গে ছবির এই তিনটি শীর্ষাঙ্কন যুক্ত ছিল। কোন শীর্ষাঙ্কনটি কোন বিজ্ঞাপনের সাথে যুক্ত ছিল? এটা বি এর ডাইরেক্ট কোয়েশ্চেন। আচ্ছা, ডান দিকের
দুয়েরটা বাঁ দিকের একের সাথে যাবে, দ্বিতীয়টি প্রথম ছবির সঙ্গে। মানে ডান দিকে যে নায়ক লেখার সাথে এই বাঁ দিকের শ্রী পাচি ইন্দিরা যেটা করা, এক দুইটা করে বলুন না, তাহলে সুবিধা আছে। দুইয়ের ডান দিকের দুইয়ের সাথে বাঁ দিকের এক, ডান টাইম আপ। তিনের সাথে দিকের দুই, আর একের টাইম আপ সাথে হয়ে দুই। গেছে। আচ্ছা, বাঁদিকের একের সাথে যাবে হচ্ছে ডান দিকের 2, আর হ্যাঁ বাঁদিকের 2 এর সাথে 3, আর বাঁদিকে 3 এর সাথে 1, 3 এর সাথে 1, মানে 1 এর সাথে 2, 2 এর সাথে 3 আর 3 এর সাথে 1। না, এটা রং হলো। দর্শকদের মধ্যে কেউ না, সেটা হলো না। হ্যাঁ নিশ্চয়ই। না, সেটা হলো না। ঠিক আছে, দর্শকের থেকে হলো না, উত্তরটা আমরা দিয়ে দিচ্ছি। দ্বিতীয়টি প্রথম ছবির সঙ্গে, প্রথমটি তৃতীয় ছবির সঙ্গে এবং তৃতীয়টি দ্বিতীয় ছবির সঙ্গে। এবার সির কাছে সরাসরি কোয়েশ্চেন। ঠিক আছে, উত্তরটা বলে নিয়েছে, এখন পয়েন্টার করতে অসুবিধা হয়েছে। ওটা তো যাচ্ছে, এক দুই তিনটা বলো না, বোঝা যায় না বলো। এবার সরাসরি প্রশ্ন সি টিমে। প্রশ্ন হচ্ছে, কাপুরুষ ও মহাপুরুষ ছবির ইংরেজি সিনপসিস অবাঙালি দর্শকদের জন্য কাউন্টার থেকে টিকিটের সঙ্গে বিনামূল্যে দেওয়া হয়েছিল। সত্যিটা আর কোন ছবির সিনপসিস এই রকমভাবে অবাঙালি দর্শকদের জন্য বিনামূল্যে দেওয়া হয়েছিল? সি এর ডাইরেক্ট কোয়েশ্চেন। জয়বাবা ফেলুনাথ। এবার এতে চলে যাচ্ছি, রং আনসার। शतरंज के खिलाड़ी। रॉन्ग आंसर बी অপুর সংসার। রং আনসার। দর্শক এখান থেকে কে একজন বললেন এটা রাইট আনসার। আপনার নাম? শান্তনু। তো এটা রাইট আনসার ছিল। A direct question. ফার্স্ট রাউন্ডে মানে কেউ তো করতে পারে না, কেউ করতে না। এবার তো কথা ছিল, আমার বলা উচিত চ্যাম্পিয়ন ছিল এটা তো শেষ করে দিলাম, তাহলে আর কঠিন না করতে পারে। এবার সরাসরি কোয়েশ্চেন এ কে?
টেস্ট বোধহয় খারাপ হয়েছে, সারাদিন উপোস করে এসেছে বোধহয় খারাপ হয়েছে শরীরটা। জলটা লাগান, পাখা জল, পাখা জল। প্রশ্ন হচ্ছে অপুর সংসার ছবিতে এই পাগলা বরের চরিত্রে কে অভিনয় করেছিলেন? ননি গাঙ্গুলি বলছে। ইয়েস, এটা রং আনসার। টিম বি, তরুণ বন্দ্যোপাধ্যায়। এটাও রং আনসার। 80-10 এটাও রং আনসার। দর্শকদের থেকে না, রং নাম্বার, রং আনসার। আর কেউ আছেন? সঠিক উত্তর হচ্ছে তুষার বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি কোয়েশ্চেন বি টিম। আমি তোমার বাবা, কাজল এদিকে এসো। প্রশ্নটা সরাসরি বি টিম। অপুর সংসার ছবিতে অপর্ণার বাবার চরিত্রে কে অভিনয় করেছিলেন? কি বললেন? নেক্সট। ধীরেন দাস। টিম এ, ধীরেশ মজুমদার। এটা রাইট আনসার। দীনেশ মজুমদার রাইট আনসার। টিম এ নম্বরটা পেয়ে গেল। এই প্রথম নম্বর টিম থেকে পেয়েছে। এবার কি সরাসরি সি টিম? প্রশ্ন হচ্ছে অপুর সংসার ছবিতে অপুর এই সহকর্মীর চরিত্রে কে অভিনয় করেছিলেন? টিম সি এর কাছে প্রশ্ন। পাস। এ, বি, দর্শকদের থেকে কেউ? শান্তি ভট্টাচার্য, অ্যাবসলিউটলি কারেক্ট আনসার। ভেরি গুড। এবার টিম এ। কতক্ষণ দাঁড়িয়ে বক বক করিস না, বন্ধ কর, বন্ধ কর। প্রশ্ন হচ্ছে প্রতিদ্বন্দ্বী ছবির এই দৃশ্যে
যে অভিনেতাটি ভাস্কর চৌধুরী। কোয়েশ্চেনটা পড়া হয়নি, তার আগে উত্তর এসে গেছে। ঠিক আছে, এটা কারেক্ট আনসার। এবার সরাসরি বির কাছে প্রশ্ন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে মহাপুরুষ ছবির কোন তিনজন অভিনেতা ঠিক তার পরবর্তী সত্যজিৎ ছবিতে অভিনয় করেছিলেন? মহাপুরুষ ছবির কোন তিনজন অভিনেতা ঠিক তার পরবর্তী সত্যজিৎ ছবিতে অভিনয় করেছিলেন? সত্য বন্দ্যোপাধ্যায়, সোমেন বোস, প্রসাদ মুখোপাধ্যায়। কিছুটা ঠিক আছে, বাট পুরোটা ঠিক নেই। সি সোমেন বোস ছিলেন, সত্য বন্দ্যোপাধ্যায় ছিলেন, আর প্রেমাংশু বোস। না, রং নাম্বার। এ সোমেন বোস, সত্য বন্দ্যোপাধ্যায়, নির্মল ঘোষ। Absolutely correct. Absolutely correct. Team A gets the number. WWW নাম শুনেছেন? এটা কোন টিম যাচ্ছে? এ সি ডাইরেক্ট। শোনেন না, ঠিকানা দিলেন, ওর বাড়িতে চা খেতে বললেন। কি বুঝতে পারছো না? নায়ক ছবিতে কামু মুখোপাধ্যায় অভিনীত পৃথ্বীশের স্ত্রীর ভূমিকায় কে অভিনয় করেছিলেন? সুদর্শনা রায়চৌধুরী। সি রং। সুস্মিতা মুখার্জি। সুস্মিতা মুখার্জি কারেক্ট। এটা কারেক্ট আনসার, টিম এ। এবার কি টিমে তো? হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন হচ্ছে জনরণ্য ছবিতে ছায়া ঘনাইছে বনে বনে এই গানটি শুনলেন, এর নেপথ্যে গায়িকা কে ছিলেন? শর্মিলা রায় প্রমুখ। আবার নেক্সট দিন বি শর্মিলা রায়। না, এই কোয়েশ্চেনটা শুধু শর্মিলা রায়। শুধু শর্মিলা রায়। অ্যাবসলিউটলি কমো আছে, কিন্তু কমোটা ছবিতে ছিল না।
না এটা দ্য মার্কস গোস টু তেবে। হ্যাঁ আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, তুমি থাকো সিন্ধু। এটা কার জন্য প্রশ্নটা? টিম বি, বি ডাইরেক্ট। চারুলতা ছবিতে এই গানটি স্বরলিপি কার স্বরলিপি অনুসরণে গাওয়া হয়েছিল? কার স্বরলিপি অনুসরণে গাওয়া হয়েছিল? স্কোর। কার স্বরলিপি অনুসরণে গাওয়া হয়েছিল? কারেক্ট আনসার, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। এই কোশ্চেনটা কিন্তু একমাত্র কোশ্চেন আমার জীবনে যেটা আমি রিপিট করেছি। রিপিট করার কারণ ছিল আর কি, কারণ এর আগে বড় যখন সিদ্ধার্থ ফিল্ম মাস্টার ছিল তখন এই কোশ্চেনটা ছিল, এত মনে করতে পারছে কিন্তু এই কোশ্চেনটা রাখা হয়েছে। সি ডাইরেক্ট। আগে গেল আমি খাই, আমি খাই, নাই করি দেখো আমি খাই, ও হে কলে কুসুম কলি প্রভাতে যারে দেখিবে বলি, দ্বার কলে কুসুম কলি কুঞ্জে ফুকারে অলি যাহারে বারে বারে সে ডাকে আমারে বিনাশ। সি ডাইরেক্ট। আচ্ছা, পথের পাঁচালী, চুরিবালা এবং অরণ্য দিনরাত্রির পাহাড়ি সান্যালের পর আর একটা ছবিতে এক অভিনেতা সকণ্ঠে গান গেয়েছিলেন। কোন ছবিতে কোন অভিনেতা? কোয়েশ্চেন টু সি। সকণ্ঠে গান গেয়েছিলেন কোন ছবিতে কোন অভিনেতা? দুমাগুয় ঠাকুরতা গণশত্রু। না, রং। আমজাদ খান সত্যজিৎ খিলাড়ি, কারেক্ট আনসার। तुमरे घोड़नी मोरे द्वार से जो निकले, Next question, A direct. এক মিনিট
असूल है जो कभी तोड़ा नहीं जाता। कौन सा असूल? जिस मोहरे को हाथ लगा लिया उसी का चलना लाजमी है। हम हद हो गई, हम तो हमेशा आप एक मोहरा उठाते हैं, पल भर सोचते हैं और फिर दूसरा मोहरा चलते हैं। यही करते हैं आप। पिछली बाजी में आपने उठाया घोड़ा और चला प्यादा, उसके बाद आपने उठाया रुख और ये मत जाने दीजिए, गलती हो गई है, आइंदा से ख्याल। शतरंज के खिलाड़ी ছবিতে ডায়লগ কে লিখেছিলেন? কারেক্ট আনসার? এই সরি, এটা হচ্ছে জাভেদ সিদ্দিকী, সামা জাইদি জয়েন্টলি অ্যাকচুয়ালি, আর তার সাথে সত্যজিৎ রায়ও ছিলেন। হিন্দি ডায়লগটা ছিল অ্যাকচুয়ালি দুজনে, সামা জাইদি আর জাভেদ সিদ্দিকী। এটা অ্যাবসলিউটলি কারেক্ট। টিম বি গেটস মার্কস। এটা বি টিমের ডাইরেক্ট। প্রশ্ন হচ্ছে এই টেলিফোন নম্বর দুটি সত্যজিৎ রায়ের কোন ছবির কোন দুটি চরিত্রের ছিল? এই টেলিফোন নম্বর দুটি সত্যজিৎ রায়ের কোন ছবির কোন দুটি চরিত্রের ছিল? আচ্ছা, প্রথমটা হচ্ছে 441491, এটা হচ্ছে অরণ্যের দিনরাত্রি অপর্ণা, শর্মিলা ঠাকুরের ক্যারেক্টারটা যেটা ছিল, ওরা 5 টাকার নোটে লিখে দিয়েছিল নাম্বারটা। আর 345634 ওটা সোনার কেল্লার বইয়ের দোকানের নাম্বার, সুদীপ ধরবাবু এসে দিয়েছিলেন। অ্যাবসলিউট ব্রিলিয়ান্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। একটা জিনিস বলি, আমার এক বন্ধু চন্দন মুখার্জি সন্ধ্যাবেলা বলেছিলেন যে একটা প্রশ্ন অনেকেই পড়ে না সম্বন্ধে, ওটা যিনি পড়েন উনি কি মানে ওই সোনার কেল্লায় ওই মুসুলধারে বাবার দোকানে শুটিং করছে, তার দোকানের ফোন নাম্বারটা দিয়ে একবার জিজ্ঞাসা করে, তখন আমি তাকে কিছু বলিনি, কোশ্চেনটা অলরেডি এম্বডি ছিল। হ্যাঁ, এটা দেখি একটু লাইটটা তো জানাবেন। আর কোনো কাগজ পেলাম না। যাতায়াতের খরচাটা অন্তত আপনার টেলিফোন আছে, আগে দোকানে আছে, সকাল 10টার পর ফোন করলেই আমাদের পাবে। 345634 যাতায়াতের খরচা মনে ছিল নাকি? না জানতাম। এই পরে খরচাটা কাকে? এটা এই ইনফরমেশনের সঙ্গে কানেক্টেড নয়, ঠিক আছে? বি ডাইরেক্ট থেকে সি ডাইরেক্ট। আগে ভিডিও যাবে। হ্যাঁ, তো ওই দেখুন আপনাকে শুনেছেন, সেটা কি খুব অস্বাভাবিক? ওই দেখুন আজকে রেড লেটার ডে, জানেন তো? জানি, তো আমাদের এসব একদম অভ্যেস নেই। স্টেশনে জানলার বাড়ি দাঁড়িয়ে একটি ছোট জনতা, কোন স্টেশন? নায়ক ছবিতে। হ্যাঁ, বর্ধমান। এটা অ্যাবসলিউটলি কারেক্ট আনসার, বর্ধমান। জংশন বোঝাই যাচ্ছে, এত লোক থাকে বাংলা ছবিতে যে প্রভাব পড়ছে, ঠিক আছে?
এবার নেক্সট কোশ্চেন বলো। হ্যাঁ আচ্ছা দাঁড়া একটু কাকে যাচ্ছে এ যাচ্ছে এ ডাইরেক্ট না অ্যান্টি ক্লক করলে মাথায় পড়ে আমার সোমনাথ নাকি কেমন আছেন বুঝলেন? বড় আন্তরিক কাল বলে বলি দেখি পেছনটা না ঠিক আছে ঠিক আছে। জন অরণ্যের ছবিতে এই বিশুদার পুরো নাম কি ছিল? বিশ্বনাথ বোস। পারফেক্ট আনসার, একদম রাইট আনসার। আর দেখি লাভাতে উত্তর দিয়ে দেন তো দেখি তাতে চাই বিশ্বনাথ বোস। এবার বি ডাইরেক্ট। না ঠিক নেই প্রশ্ন হচ্ছে জয় বাবা ফেলুনাথ ছবিটি জাতীয় স্তরে কি পুরস্কার পেয়েছিল? এটা আপনার কোশ্চেন আপনার কথা মাথায় রেখেই কোশ্চেন দিয়েছিলাম। জয় বাবা ফেলুনাথ ছবিটি জাতীয় স্তরে কি পুরস্কার পেয়েছিল? বেস্ট চিলড্রেন্স ফিচার ফিল্ম। তো পুরস্কারটার নাম কি? মানে ভারতের জাতীয় পুরস্কার আর কি। এটা আমি সিতে চলে যাচ্ছি। প্রেসিডেন্ট প্রাইজ আর কি, রাষ্ট্রপতি পুরস্কার বেস্ট চিলড্রেন ফিচার ফিল্ম হিসেবে। হ্যাঁ, প্রেসিডেন্টস প্রাইজ ফর বেস্ট চিলড্রেন্স ফিচার ফিল্ম। আমি এটা তো আমার আমি এতে চলে যাচ্ছি। ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর বেস্ট চিলড্রেন্স ফিচার ফিল্ম। জাতীয় পুরস্কার বলে দিয়েছিলেন কোশ্চেনেই তো এখানে উত্তরটা জাতীয় স্তরে বলে দিয়েছিলেন। জাতীয় জাতীয় স্তরে বলে দিয়েছিলেন তো কোশ্চেনেই বলা ছিল। দাদা আমাদেরই হবে সেটাই বলছি তো। হ্যাঁ জাতীয় স্তরে তো বলে দিয়েছেন কোশ্চেনেই। জাতীয় স্তরে বলা হ্যাঁ জাতীয় বলে যাই হোক না তার হচ্ছে না ন্যাশনালটা ঠিক আছে। না ন্যাশনাল হ্যাঁ জাতীয় বলে আমরা তো কোশ্চেনেই বলে দিয়েছি। জাতীয় তো বলে দিয়েছি। জাতীয় বলে দিয়েছেন সেটা আমি একটু নেই। জাতীয় স্তর মানে ওই স্তরে জনগণ পুরস্কার হতে পারে, কিন্তু জাতীয় আর ন্যাশনাল হলে ঠিক ছিল। জাতীয় স্তর মানে কিছু হয় না, ওরা একটা অনির্দিষ্ট প্রশ্ন হয়ে যায়। এই নিয়ে আমার মনে হচ্ছে পরে কথা বলি, আমি আমার উত্তর পরে। দিলাম তো ইটটা দেখো। কপাল, নাক, চুল, প্রথমটা ঘোরা করে দেখি। হালুয়া এবার প্রশ্ন হচ্ছে সোনার কেল্লা ছবিতে মুকুল নামে দুই বিখ্যাত খুদে চরিত্র আছে। সত্যজিৎ রায়ের আর কোন ছবিতে মুকুল বলে একটা চরিত্র আছে? প্রশ্নটা সি কে? আর কোন ছবিতে মুকুল বলে একটি চরিত্র আছে? গণশত্রু।
চিড়িয়াখানা। বেল্ট চিড়িয়াখানা ছিল। মানে এমন আছে যে আমাদেরই মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে গাড়িটা পরিমাণই করে চালান আমরা ও আচ্ছা। সুবীরা রায় মুকুলের চরিত্রে অভিনয় করেছেন চিড়িয়াখানা। ঠিক আছে, অ্যাবসলিউটলি কারেক্ট আনসার। না এতে গেল। এবার হচ্ছে ডাইরেক্ট কোয়েশ্চেন এ। পরেরটা তুমি অনেক গ্রুপে আচ্ছা একটু ইয়ে বলবি হ্যাঁ 170 আমার খুঁজতে তো বলেছে। তাই বলো আপনাকে দেখে ঠিক সই নয় টাইম বলে মনে হয় না। বাংলা ছবি দেখার বড় পেশ নেই বোধ হয়, কম খুব খারাপ লাগে তো। বাস্তবতার ব্লগ। প্রশ্ন হচ্ছে, নায়ক ছবিতে এই কলম ঝাঁকিয়ে লেখার চেষ্টা করাটা সত্যজিৎ আর কোন ছবিতে ছিল? এটা ভুল আনসার। বিতে চলে যাচ্ছি। অপুর সংসার। এটাও ভুল আনসার। সিতে চলে যাচ্ছি। এটাও ভুল আনসার। দর্শক আর তো চান্স ওটা রং নাম, এটাও ভুল। উত্তরটা বলি, মহানগর ছবিতে। আপনার চশমার ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? এনি ডাউট? ডাইরেক্ট টু বি। ভিডিও আছে? না 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 ভিডিও নেই, ভিডিও নেই। ডাইরেক্ট বিতে প্রশ্ন হচ্ছে, কাপুরুষ ছবিতে মোট কয়টি ফ্ল্যাশব্যাক আছে? কাপুরুষ ছবিতে মোট কয়টি ফ্ল্যাশব্যাক আছে? এবার সি। হ্যাঁ, চারটে। চারটে। এ তিনটে। এটা কারেক্ট আনসার। এ তিনটে। এবার কি হ্যাঁ এটা দিয়ে ভিডিও আছে। হ্যাঁ হ্যাঁ সি। ডাইরেক্ট কোয়েশ্চেন টু সি। ব্যাপার 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 ঠিক আছে। ফেলুদা ছাড়া সত্যজিৎ রায়ের কোন ছবিতে সৌমিত্র অভিনীত চরিত্রটি চারমিনার সিগারেট খেত?
ডাইরেক্ট সি। অরণ্যের দিনরাত্রি, এটা কাপুরুষ ছবিতে অমিতাভ রায় চরিত্রটি। হ্যাঁ, এই উত্তরটা এর একদম কারেক্ট আছে। কাপুরুষ ছবিতে অমিতাভ চক্রবর্তী, অমিতাভ চরিত্র। দেখে মনে হয় আপনার একটা চারমিনার। ডাইরেক্ট টু এ। প্রশ্ন হচ্ছে, অরণ্যের দিনরাত্রি ছবি এই মেলার দৃশ্যটা আমরা দেখলাম, সত্যজিৎ আর কোন ছবিতে একটি মেলার দৃশ্য আছে? এ, রং আনসার বি, রং আনসার সি, রং আনসার দর্শক, চারুলতা রং, গোপীঘাট বাঘাবাইন। অনিন্দ রাইট আছে, একদম একদম কারেক্ট আছে। টিম বি এর জন্য কোয়েশ্চেন ডাইরেক্ট। গাছে গাছে পাখি, দোয়েল, বুলবুল, পাপিয়া, সন্ধ্যাবেলি, ঝিঝিটা, জোনাকি, শেয়াল, কেরোসিনের আলো, নো ইলেকট্রিসিটি। লাগছে, বিগ পয়েন্ট হয়ে গেছি। বাই। প্রশ্ন হচ্ছে, অপুর সংসার ছাড়া সত্যজিৎ রায় আর কোন ছবিতে এইভাবে উইক পয়েন্টে বাড়ার কথা হয়েছিল? সি সি সি। হ্যাঁ, মহাপুরুষ। এ, এটা অ্যাবসলিউটলি কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। টিম এ বাক্স। কফি খাওয়াতে পারি? কফি? মানে নেট ক্যাফে। মক্ষম উইক পয়েন্ট আঘাত করছে। চলো। শেষ প্রশ্ন, এবারের মতন বারের মতন আমার সি, সি তো সি ডাইরেক্ট কোয়েশ্চেন। ভিডিও নেই, ভিডিও নেই দাদা, এক মিনিট হ্যাঁ ভিডিও আছে, সরি হ্যাঁ আছি আছি, এক মিনিট হ্যাঁ ভিডিও আছে। সত্যজিৎ রায় কোন ছবির শেষে এইভাবে সমাপ্ত লেখাটি ফুটে উঠেছিল? এইভাবে সমাপ্ত লেখাটি ফুটে উঠেছিল। অরণ্যের দিনরাত্রি। সি, কারেক্ট আনসার সি, অরণ্যের দিনরাত্রি। আমাদের কুইজ শেষ। স্কোরটা বলি,
সোমনাথ আমার খুব কাছের বন্ধু, আমরা স্কুলে একসাথে পড়তাম। সোমনাথ বলছিল যে এবার কোশ্চেনগুলো সোজা করছি, আমার তো মনে হলো না। আমি মাঝে মাঝে বলছিলাম তুই একটা অমানুষ বলছিলাম। আমি গত কয়েক বছর ধরে স্কোর করি, এবারের স্কোর দেখেই মনে হচ্ছে যে কোশ্চেন খুব কঠিন ছিল, কোনো হাড্ডাহাড্ডি হয়, এরপরে একতরফা হয়ে গেছে। আমি এদেরও চিনি, রিয়েলি গুড প্লেয়ার। তুই সোমনাথ কোশ্চেন কখনোই সোজা হয়নি, তাহলে এরকম ভ্যালিড মার্কস হতো না। টিম এ রিয়েলি ব্রিলিয়ান্ট 170, টিম বি 70, টিম সি 30, এইটা 60। সো কংগ্রাচুলেশন টু টিম এ। এবারে আমাদের এই রে কুইজটা শেষ হলো, সত্যিই সমাপ্ত। এটা ভাবতে খুব খারাপ লাগছে আমাদের সকলেরই। যাই হোক, যারা বিজয়ী টিমকে অভিনন্দন জানাই, যারা বিজয়ী নন তাদেরও অভিনন্দন জানাই। প্রত্যেকে এই এতদূর, অ্যাকচুয়ালি এটা শুরু হয়েছিল সত্যজিৎ রায়ের চর্চা হিসেবে। সত্যজিৎ রায়কে নিয়ে চর্চা, সত্যজিৎ রায়কে আজও রেলেভেন্ট দেখতে পাওয়া, এটা দেখে খুব ভালো লাগছে যে এখনও এত মানুষ সত্যজিৎ রায়কে নিয়ে ভাবেন এবং এতদূর গবেষণা করেন। এবারে আমাদের একদম শেষ ফর্মালিটি কিছু আছে, সেইগুলো আমরা সেরে নেব। এবারে শেষ ফর্মালিটি যেটুকু আছে সেটুকু আমরা সেরে নেব। এতক্ষণ যে কুইজ হয়ে গেল, তার ফলাফল ঘোষণা হয়ে গেছে, কিন্তু তারপরে যে দায়িত্বটা থাকে সেটা হলো পুরস্কার তুলে দেওয়া। আমরা ডেকে নিচ্ছি শ্রীমতী অলোকনন্দা রায়কে, আমাদের দিদিকে। প্রথম প্রতিযোগীদের যে দলটি রয়েছে তাদের হাতে পুরস্কার তুলে দেবেন। আমাদের প্রিয় দিদি অলোকনন্দা রায়, দিদি একটু সামনে চলে আসুন। আর যারা প্রথম স্থান অধিকার করেছেন তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে পুরস্কার। দিদির হাতে দিন, দিদি দিয়ে দেবে। আপনি চলে আসুন। এইরকম অসাধারণ রেজাল্টের পরে হাততালি জোরে হতে পারত, এত কম না হয়ে। শ্রী শেখর দাস, শেখর দাকে ডেকে নিচ্ছি সামনে আসার জন্য। দ্বিতীয় যারা হয়েছেন টিম বি, তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে পুরস্কার। আরেকটু জোরে হাততালি হোক, শেষ হয়েছে তো। আর যদি শেষ হয় এবার তো মোটামুটি শেষবারের দিকে হাততালি। হ্যাঁ, শুভায়ু বন্দ্যোপাধ্যায়, আপনি একটু আসবেন, আপনার হাত দিয়ে তৃতীয় পুরস্কার দেওয়া হবে। আসুন যারা তৃতীয় স্থান পেয়েছেন। তৃতীয় পুরস্কার প্রাপক টিম সি। এই প্রতিযোগিতা যদি বন্ধ হয়ে যায় তার জন্য এবার মোটামুটি এটাই তো শেষ হাততালি দিচ্ছেন, একটু জোরে দিন। হ্যাঁ, আপনারা হ্যাঁ, প্রথম দ্বিতীয় তৃতীয় সবাই চলে আসুন। তুলে দেওয়া হচ্ছে টিম এ কে। টিম এ, অ্যাকশন রিপ্লে। টিম বি, একটু আসুন। টিম বি, আড়াল থেকে হলে তো ছবি আসবে না। টিম সি, টিম সি এবার এগিয়ে আসবেন। টিম সির হাতে তুলে দেওয়া হচ্ছে। তাহলে সবই তো মিটে গেল এবারের মতো। তাহলে শুভরাত্রি জানিয়ে দিচ্ছে আপনাদের। বলতে পারছি না যে আবার দেখা হবে, হয়তো হতেও পারে মত বদলে।